নবম দশম শ্রেণীর আজকে আমরা দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তো গতির প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রাশি। তো রাশি কি? ভৌত বাস্তব জগতে যা কিছু পরিমাপ করা যায় বা মাপা যায়, পরিমাপ করতে পারলে মাপা গেলেই সেটা হচ্ছে রাশি। যেমন আনন্দ, দুঃখ, হাসি, কান্না এগুলো মাপা যায় না, তাহলে এগুলো রাশির মধ্যে পড়বে না। রাশি কয় ধরনের? দুই ধরনের রাশি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? তো তোমরা বলে দাও যে স্কেলার রাশি হচ্ছে যার শুধু মান আছে, দিক নেই, তাকে স্কেলার রাশি বলে। এইভাবে না বলে তোমাদেরকে বলতে হবে যে যার শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, যে রাশিকে মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাকে আমরা বলবো স্কেলার রাশি। এইভাবে সংজ্ঞাটা লিখলে সুন্দর হয়। যেমন তুমি যদি বলো তোমার ভর 5 কেজি, তাহলে কেউ কখনো কোনোদিন জিজ্ঞেস করবে না যে 5 কেজি এই দিকটা কোন দিকে। তুমি শুধু মান দিয়েই সম্পূর্ণরূপে ওকে প্রকাশ করতে পারতেছো, ওর জন্য কোনো দিকের প্রয়োজন হয় না। তাই এটা হচ্ছে কি? স্কেলার রাশি। তাই স্কেলার রাশি হচ্ছে যাকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যাবে, দিকের নির্দেশের কোনো প্রয়োজন হবে না, তাকে আমরা বলবো স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে অনেকে বলে যার মান ও দিক উভয় আছে, তাকে হচ্ছে ভেক্টর রাশি বলে। এইভাবে বলবে না, বলবে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন ধরো তোমার বাসা হচ্ছে ফার্মগেট থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে তোমার বাসাটা। এখন তুমি যদি কাউকে বলো ফার্মগেট থেকে 2 কিলোমিটার দূরে তোমার বাসা, তাহলে সে কিন্তু জিজ্ঞেস করবে কোন দিকে 2 কিলোমিটার। তার মানে তুমি শুধুমাত্র মান দ্বারা তোমার বাসার লোকেশনটাকে বলতে পারতেছো না, এর জন্য তোমার দিকের প্রয়োজন হচ্ছে। এই জন্য ভেক্টর রাশি যখন বলবে তখন বলবে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশির এবং ভেক্টর রাশির উদাহরণগুলো কি কি? স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, দ্রুতি, ভর, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, এগুলো সব কি রাশি? স্কেলার রাশি। স্মরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ তীব্রতা, এগুলো সব হচ্ছে কি? ভেক্টর রাশি। শুধুমাত্র মানের পরিবর্তন করলেই স্কেলার রাশি পরিবর্তন হয়। আর ভেক্টর রাশির ক্ষেত্রে শুধু মান বা শুধু দিক অথবা দুইটারে যদি পরিবর্তন করি, ভেক্টর রাশির পরিবর্তন হয়ে যাবে। স্কেলার রাশির ক্ষেত্রে নর্মালি ধরো 2 + 3 কি হলো? 5। তাহলে নর্মাল বীজগণিতিক নিয়মে, পাটিগণিতের নিয়মে তুমি যোগ করতে পারবা, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এইভাবে নর্মাল পাটিগণিত, বীজগণিতের সূত্র দিয়ে তুমি যোগ বিয়োগ করতে পারবে না। আর ভেক্টর রাশি হইলে সেই ভেক্টর রাশিটার উপরে একটা তীর চিহ্ন দিতে হয় ভেক্টর রাশি প্রকাশ করার জন্য। এরপরে আসি আমরা এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে এমসিকিউর জন্য সুপার ডুপার ইম্পর্ট্যান্ট। একটা এমসিকিউ এখান থেকে আসবে। তো কি কি প্রথমে আসবে আমরা পড়বো, এটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারা? ভেক্টর রাশি হচ্ছে ভরবেগ, বেগ, স্মরণ, বল, মন্দন, ত্বরণ, তড়িৎ তীব্রতা এবং তড়িৎ প্রাবল্য। এটার জন্য একটা কবিতা বলে দেওয়া আছে, ভবে সব মন্দ তরুণ, তীব্র তড়িৎ ঘড়ি প্রবণ। এই কবিতার মাধ্যমে তুমি এই সকল ভেক্টর রাশিগুলো মনে রাখবে। আর স্কেলার রাশির এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা এখানে, এইটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট আসবেই। সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, দূরত্ব, ক্ষমতা, এগুলি বেশি এমসিকিউতে আসে। এবং এটার জন্য এমসিকিউতে কী কী আসে এগুলোর জন্য একটা কবিতা লেখা আছে, এই কবিতাটা লিখে মনে রাখবা। এরপরে পরের ইম্পর্টেন্ট টপিকে চলে আসি, যে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। যে বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বর্ণনা করা হয়, তাকে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বলা হয়। যেমন ধরো স্থানাঙ্ক ব্যবস্থা তুমি ধরলা, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এখন তুমি এক্স অক্ষ বরাবর ধর 3 ঘর গেলা, দেখো এখানে একটা কিন্তু বিন্দুকে তুমি ডিসাইড করে রাখছো, এটা হচ্ছে মূল বিন্দু বা জিরো বিন্দু। এখান থেকে তুমি 1 ঘর, 2 ঘর, 3 ঘর যাও, উপরের দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর উঠো। তার মানে একটা বিন্দুর সাপেক্ষে তুমি মুভ করতেছো। তাহলে যেই বিন্দু বা যেই বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি বর্ণনা করা হয়, সেই বিন্দুটাকে বা সেই কাঠামোটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এরপরে আসি আমরা স্থিতিতে। স্থিতি একটু পরে পড়বো গিয়ে গতি। তো স্থিতি কি? সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময় চলে যাচ্ছে, সময়ের সাথে সাথে আশেপাশে পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন না ঘটে, তাকে আমরা স্থিতিশীল বা স্থির বলি। সময়ের পরিবর্তন হচ্ছে পরিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন তাকে আমরা বলবি স্থিতিশীল বা স্থির। আর স্থিতিশীল অবস্থা, এই যে স্থিতিশীল অবস্থায় আছে, সে তার অবস্থার অপরিবর্তন অবস্থা রাখছে, সে তার অবস্থার পরিবর্তন করে না, সে যেখানে আছে যেভাবে আছে ওই অবস্থায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে, তাকে আমরা বলবো স্থিতি। এবার আসি গতি। সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন যদি ঘটে, কোনো বস্তু যে জায়গায় আছে সেই জায়গা থেকে চেঞ্জ করে যদি মুভ করে বা অন্য জায়গায় যায়, তাহলে তাকে আমরা বলবো গতিশীল বলবো। আর এই অবস্থা পরিবর্তনের যে ঘটনাটা বা ইনসিডেন্ট বা ঘটনাকে বলবো আমরা গতি।
তো কয়েক ধরনের গতি আমরা দেখব। প্রথমে আমরা দেখব সরল রৈখিক গতি কি। কোনো বস্তু বা কোনো কিছু যদি সরল রেখা বরাবর দূরত্ব অতিক্রম করে তাহলে সেটা হচ্ছে কি সরল রৈখিক গতি। যেমন কোনো একটা বলকে, ধরো একটা ক্রিকেট বলকে তুমি ধরো ছুঁড়ে মারলা, তাহলে সে যদি ছুঁড়ে মারলে সে কী করলো, সরাসরি সোজা নিচে গিয়ে পড়তেছে। এই ধরনের ঘটনাকে কী বলছি আমরা, সরলরৈখিক গতি। ধর বিল্ডিংয়ের উপর থেকে একটা টেনিস বলকে ছেড়ে দিলা, দেখো সরাসরি সরলরেখা বরাবর সে গতিশীল হচ্ছে, তাহলে এটাকে বলতেছি আমরা কি সরলরৈখিক গতি। এগুলো হচ্ছে ছোট প্রশ্ন হিসেবে ইম্পর্ট্যান্ট এবং এমসিকিউতে আসে। এবার আসি ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতি, কোনো বস্তু যদি নির্দিষ্ট কিছু সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে ঘূর্ণায়ন গতি বলে। একটা নির্দিষ্ট কিছু থেকে দূরত্ব সমান বজায় রেখে সে যদি ঘুরতে থাকে তাহলে ঘূর্ণায়ন গতি। যেমন ধরো ঘড়ির কাঁটার গতি, যে ঘড়ির কাঁটা এরকম করে ঘুরতেছে, বা বৈদ্যুতিক পাখার গতি, বৈদ্যুতিক পাখা এরকম করে ঘুরতেছে সবসময়, তাহলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সে ক্রমাগত এরকম যদি ঘুরতে থাকে তাহলে সেটাকে বলতেছি আমরা কি ঘূর্ণায়ন গতি। তো ঘূর্ণায়ন গতির এক্সাম্পল ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এটা তোমাদের বইতে আছে, ওইগুলো কি বলতে আসছি। চলন গতি, যদি কোনো বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে তাকে আমরা বলবো কি চলন গতি। যেমন ধরো তোমার টেবিলের উপর একটা বই আছে, এই বইটাকে তুমি ঠেলে আরেকটু সামনে নিয়ে গেলা, তাহলে এই বইয়ের উপর যতগুলো কণা আছে সেই সব কণাগুলো কিন্তু একসাথে মুভ করে এই জায়গায় চলে আসছে। তাহলে তার মানে কোনো বস্তুর সকল কণা যখন একই সাথে একই দিকে মুভ করে বা যেতে থাকে তখন তাকে আমরা বলবো চলন গতি। যেমন ধরো একটা গাড়ি এগিয়ে যাচ্ছে, এখন গাড়ি যখন এগিয়ে যায় তখন গাড়িতে থাকা প্রতিটা কণায় বা গাড়ির যেই সকল কণা দিয়ে তৈরি প্রত্যেকটা কণা একই সাথে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি চলন গতি। এবং চলন গতির ক্ষেত্রে সোজা পথ হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বস্তুর প্রত্যেকটা বিন্দুর গতিপথ একই দিকে হইতে হবে। যে ধরো আমি একটা বইকে ঠেলে সামনে নিয়ে যাচ্ছি, দেখো প্রত্যেকটা কণার গতিপথ একই দিকে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সরল পথে যে হইতে হবে তার না, তুমি যদি বক্র পথেও যাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আঁকা পাকা পথেও যদি চলো কোনো সমস্যা নেই, কিন্তু ওই বস্তুটা একই সাথে মুভ করবে এবং প্রত্যেকটা কণা একই সাথে মুভ করবে, তাহলে সেটা হবে কি চলন গতি। এবার আসি আমরা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কি, কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কিছু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে তাহলে তাকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তাহলে কি বলতেছি, ধরো একটু আগে বলছিলাম ফ্যানের পাখার গতি, একটা নির্দিষ্ট সময় পর পর এই পাখাটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, একই দিক থেকে দূরত্বটা অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি পর্যায়বৃত্ত গতি। এটা নিয়ে ডিটেল আলোচনা আছে, সেখানে আমরা আলোচনা করবো, এই অধ্যায়তে আমরা একটা আলোচনা করব না। ঘূর্ণায়ন গতি এক ধরনের বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, এটা হচ্ছে কি ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতির একটা পার্ট হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। এখন অনেক ধরনের ঘূর্ণায়ন গতি বা পর্যায়বৃত্ত গতি আছে। ধরো মানুষের হৃদয়ের স্পন্দন, হার্টবিট দেয় যেটা, ফ্যানের পাখার গতি সেটা বৃত্তাকার হতে পারে, সূর্যকে ঘিরে যে গ্রহ ঘুরতেছে উপবৃত্তাকার কক্ষপথ, উপবৃত্ত মানে ডিমের মতন এরকম দেখতে। সরলরেখিক হতে পারে, যেমন স্প্রিংয়ের গতি, স্প্রিং এরকম করে লাফাচ্ছে অথবা এইভাবে চলাচল করতেছে, স্প্রিং দিয়ে কোনো বস্তুকে ঝুলিয়ে রাখলা, সেগুলো সরলরেখিক হইতে পারে, বৃত্তাকার হইতে পারে, কমপ্লেক্স হইতে পারে। এরপরে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। এটা হচ্ছে আলাদাভাবে একটা চ্যাপ্টার আছে, সেখানে আলোচনা করা হবে, এখানে অল্প একটু আলোচনা করানো হইল। সরল স্পন্দন গতি এক ধরনের বিশেষ পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিরই একটা পার্ট হচ্ছে সরল স্পন্দন গতি। এখন কি হয়, এটা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্থির রেখে গতিশীল এবং গতিশীল থেকে স্থির হয় পথ পরিবর্তন করাকে সরল স্পন্দন গতি বলে। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, যদি কেউ না বুঝো তাহলে বলি, যেমন স্প্রিং দুলতেছে, স্প্রিংয়ের মধ্যে এরকম করে দুলতেছে, তাহলে এটা কী গতি, সরল স্পন্দন গতি। পেন্ডুলামে যেরকম করে ধর একটা সুতার মধ্যে একটা ইট ঝুলিয়ে দিলা, এই বস্তুটা এইভাবে দুলতেছে, তাহলে সেটা কী হবে, সরল ছন্দিত স্পন্দন গতি। এবার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকে চলে আসি। দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ, ধরো যে কোনো দিকে বস্তুর পারিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের মোট পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব। যেমন ধরো এখান থেকে এখানে গেল 2 মিটার, এখান থেকে এখানে গেল 5 মিটার, এখান থেকে আবার গেল 2 মিটার। এখন আমি যদি জিজ্ঞেস করি যে টোটাল কতটুকু পথ গেল, খেয়াল করো ভালো করে। ধরো তুমি এখান থেকে এখানে গেলে 2 মিটার, এখান থেকে এখানে আসলা 5 মিটার, এখান থেকে এখানে আসলা 2 মিটার, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব তোমার কত, 2 + 5 + 2, তাহলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলাম, 9 মিটার। তাহলে এটা হচ্ছে তোমার দূরত্ব, যে আশেপাশে পরিপার্শ্বের সাপেক্ষে তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করলা, মোট পরিবর্তন কতটুকু হইল, সেটা হচ্ছে দূরত্ব নির্দেশ করে। কিন্তু সরণ আবার এই বিষয়টা এরকম না। সরণ কি, সরণ হচ্ছে ধরুন
নির্দিষ্ট দিকে বস্তুর পারিপার্শ্বের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে বলছি আমরা কি সরণ। সরণটা হচ্ছে একটা ভেক্টর রাশি আর দূরত্বটা হচ্ছে একটা স্কেলার রাশি। এটা হচ্ছে একটা স্কেলার রাশি আর সরণটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এটা দিয়ে মোট অতিক্রান্ত দূরত্ব বোঝায়। মোট অতিক্রান্ত দূরত্ব, যেমন দেখো এখানে 2 মিটার, পরে এখানে গিয়েছে 5 মিটার, পরে এখানে আসছে 2 মিটার, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব তোমার কত? 9 মিটার। কিন্তু সরণ দেখবে যে তুমি ধরো এইখান থেকে এইখানে গিয়ে আবার এইখানে আসছো, তাহলে শুরু করছো তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, আর তুমি এখানে শেষ করছো তোমার এন্ডিং পয়েন্ট বা শেষ বিন্দু হচ্ছে এখানে। তো সরণ দেখবে যে তুমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সরলরেখা বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করেছো। তাহলে এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করেছো? 5 মিটার। তাহলে এটাই হচ্ছে তোমার সরণ। সরণ দেখে যে আদি অবস্থান থেকে শুরু যেখান থেকে করছো সেখান থেকে শেষে কতটুকু গেছো, এইটুকুর মধ্যে সরলরৈখিক পথটাই হচ্ছে কি তোমার সরণ। এখন দেখো দূরত্বের ক্ষেত্রে আমরা এখান থেকে এখানে গিয়ে আবার এখানে আসছিলাম, তার মানে এই সম্পূর্ণ পথটা হচ্ছে কি দূরত্ব মাপবে। আর তোমার হচ্ছে সরণ কিন্তু সম্পূর্ণ পথটা মাপেনি। সরণ মেপেছিল যে শুরুতে কোথায় ছিলে আর শেষে কোথায় আসলে, এই দূরত্বটুকু সরলরৈখিক দূরত্বটুকু মেপে সে বলবে কি এটাকে বলতেছে আমরা সরণ। যেহেতু দূরত্ব একটা ভেক্টর রাশি তাই এটার কিন্তু কোনো দিক নাই, কিন্তু সরণের দিক আছে। সরণের দিকটা কি? যেখানে তুমি শুরু করেছিলে স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পয়েন্ট পর্যন্ত তুমি যদি একটা সরলরেখা আঁকো, এই দিকটাই হচ্ছে সরণের দিক। দূরত্ব গতিপথের উপর ডিপেন্ড করে, তুমি কীভাবে পথটা পাড়ি দিচ্ছে এটার উপর ডিপেন্ড করে, কিন্তু সরণ গতিপথের উপর ডিপেন্ড করে না। সরণ দেখবে ধরো তুমি আঁকা বাঁকা পথে এই জায়গায় আসছো আর এখান থেকে শুরু করছিলা, তাহলে সরণ মাপবে শুরু থেকে শেষে তুমি কোথায় ছিলা আর কোথায় আসলে এই সরলরৈখিক পথটাই সরণ দেখাবে। তারপরে তুমি কিভাবে গতিপথটা পাড়ি দিলে ওর জন্য এটা বিষয় না। দূরত্বের ক্ষেত্রেও দূরত্ব পরিমাপের একক হচ্ছে মিটার এবং সরণের ক্ষেত্রেও পরিমাপের একক হচ্ছে কি মিটার। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো তুমি এইভাবে করে 5 মিটার থেকে এখানে করে আসছো 10 মিটার, তো এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 4 মিটার, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 3 মিটার। যদি আমি বলি দূরত্ব কতটুকু, তাহলে দূরত্ব দেখাবে শুধু পথ, যে তুমি কতটুকু পথ অতিক্রম করেছ, 15 মিটার। কিন্তু সরণ দেখবে শুরুতে তুমি কোথায় ছিলা আর শেষে তুমি কোথায় আসলা, এইটার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে 7 মিটার। তাহলে সরণ হবে কি তোমার 7 মিটার। তাহলে বস্তু শুধুমাত্র সরল পথে চলে দূরত্ব আর সরণের মান সমান হয়। এর মানে কি, ধরো কোনো বস্তু সরল রেখা বরাবর গেছে, তাহলে দূরত্বের মানও যা আসবে সরণের মানও তা আসবে, দূরত্বের মানও যা আসবে সরণের মানও তা আসবে। এইটা ক্ষেত্রে শুধু দূরত্ব আর সরণের মান সমান হবে, আর অন্য কোনো ক্ষেত্রে দূরত্ব সরণের মান সমান হবে না। দ্রুতি, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলতেছি আমরা দ্রুতি। ধরো কোনো বস্তু টি সময়ে অতিক্রম করলো ডি দূরত্ব, তাহলে একক সময়ে সে অতিক্রম করলো কতটুকু দূরত্ব? ডি বাই টি। তাহলে এই একক সময়ে যে অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা বলতেছি কি দ্রুতি। তাহলে দ্রুতি ভি সমান সমান কি আসবে? দূরত্বকে সময় দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পেয়ে যাব দ্রুতি। দূরত্বের মাত্রা কি? এল, আর সময়ের মাত্রা কি? টি। যেহেতু নিচে আছে তাহলে কি লিখবো? এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে দ্রুতির মাত্রা। আর যেহেতু দূরত্বের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে এটাকে বলবো মিটার পার সেকেন্ড, এইভাবে লেখা যায়, আবার মিটার পার সেকেন্ড এইভাবে লেখা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইভাবে লিখি। তাহলে দ্রুতি কি? একক সময় বস্তুর অতিক্রান্ত দূরত্ব। এই জায়গায় বলছিলাম না যে টি সময় অতিক্রান্ত দূরত্ব যদি হয় ডি, তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি ডি বাই টি। এই ডি বাই টিটাই হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব দ্রুতি। এবার আসি দ্রুতি, কয়েক ধরনের দ্রুতি আছে, যেমন সুষম দ্রুতি। সুষম দ্রুতি কি? ধরো প্রথম সেকেন্ডে সে গেল 10 মিটার, পরের সেকেন্ডও গেল 10 মিটার, পরের সেকেন্ডও সে 10 মিটার, তাহলে সে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। প্রতি সেকেন্ডে সে বা প্রতিটা সময়ে সে একই দূরত্ব অতিক্রম করছে, তাহলে তাকে আমরা বলবো সুষম দ্রুতি বা সমদ্রুতি। আর যদি বলি অসমদ্রুতি কি, তাহলে অসমদ্রুতি কি? ধরো প্রথম সেকেন্ডে গেছে 10 মিটার, পরের সেকেন্ডে গেছে 100 মিটার, পরের সেকেন্ডে গেছে 1 মিটার, পরের সেকেন্ডে গেছে 2 মিটার, তাহলে দেখো তো প্রতিটা সময়ে সে একই দূরত্ব কিন্তু অতিক্রম করে নাই, তাহলে সেটা কি হবে? অসমদ্রুতি। এখন যদি কোনো বস্তু সুষম দ্রুতিতে না চলে তাহলে অসম দ্রুতিতে চলে, তাহলে তখন আমরা ইউজ করব গড় দ্রুতি। গড় দ্রুতি কী হবে? দেখো এখানে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এখানে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে, এই সবগুলো দূরত্বকে তুমি যোগ করবে, যোগ করলে পাবো কি মোট দূরত্ব, আর এখানে মোট সময় থাকবে, তাহলে মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে পাবো কি গড় দ্রুতি। কখন এটা প্রযোজ্য হবে? যখন কোনো বস্তু সুষম দ্রুতিতে না চলে তখন। এরপর আসি তাৎক্ষণিক দ্রুতি। ধরো এই
কোন একটা গাড়ি চলতেছে 29 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, এই 1 সেকেন্ডের মধ্যে গাড়িটা 540 মিটার থেকে 560 মিটার গিয়েছে, তাহলে এই ক্ষুদ্র একটা সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? 20 মিটার। তাহলে ওইটাকে বলতেছি আমরা তাৎক্ষণিক দ্রুতি। তাহলে কোনো একটা বিশেষ মুহূর্তে বা কোনো একটা বিশেষ সময়ে দ্রুতিকে আমরা কি বলবো? তাৎক্ষণিক দ্রুতি। তখন ওই ক্ষুদ্র 1 সেকেন্ড সময় আর এই ক্ষুদ্র দূরত্বটাকে, ক্ষুদ্র সময়টা এবং ক্ষুদ্র দূরত্বকে ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করলে পাবো তাৎক্ষণিক দ্রুতি। এগুলো তেমন একটা আসে না, শুধুমাত্র ছোট প্রশ্ন হিসেবে আসে। এরপর আসি বেগ। বেগ কি? নির্দিষ্ট দিকে, এর আগে কিন্তু দিক ছিল না, বেগ কিন্তু স্কেলার রাশি না, ভেক্টর রাশি। তাহলে নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে, তাহলে টি সময়ে সে অতিক্রম করে এস দূরত্ব, এস স্মরণ হয় তার এস, দূরত্ব অতিক্রম করে সে এস। তাহলে একক সময়ে সে অতিক্রম করবে এস বাই টি। তাহলে এস বাই টিকে আমরা বলতেছি কি? বেগ। তার মানে সময়ের সাথে বস্তুর স্মরণের হার। দেখো এসকে আমরা যখন টি দিয়ে ভাগ করছি, স্মরণকে বা অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করেছি। কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করা মানেই সময়ের সাথে তাকে তুলনা করতেছি। এবং স্মরণের হার, এই সময় দিয়ে ভাগ করাটাকে বলছি হার। স্মরণকে ভাগ করেছি সময় দিয়ে, তাই স্মরণের হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তাহলে বেগ ভি ইকুয়ালস টু কি আসবে? ভি ইকুয়ালস টু স্মরণ বাই সময়। তাহলে এটা হচ্ছে আমার বেগের সূত্র। তাহলে বেগ ভি ইকুয়ালস টু এস বাই টি, অথবা টি ইকুয়ালস টু এস বাই ভিও ইউজ করা লাগে, এটা বেশি ইউজ করা হয়। আর সবচেয়ে বেশি ইউজ করা হয় এটা, এস ইকুয়ালস টু ভিটি। এই সূত্রটা খুব ভালো করে মনে রাখবে, এই সূত্রটা খুব কাজে লাগবে। এবার দ্রুতির মতন বেগেরও কতগুলো পার্ট আছে, সুষম বেগ, অসম বেগ। তো এখন আমরা সুষম বেগ নিয়ে আলোচনা করব, পরে গিয়ে অসম বেগ নিয়ে আলোচনা করব। সুষম বেগ কি? যে কোনো গতিশীল বস্তুর বেগের মান চেঞ্জ হইতে পারবে না, দিক চেঞ্জ হইতে পারবে না। যদি এই দুইটা অপরিবর্তিত থাকে তাহলে তাকে আমরা বলবো সমবেগ বা সুষম বেগ। এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন খুব আসে যে বাতাসে শব্দের বেগ এত একটা সুষম বেগ ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যা করতেছি, শোনো ভালো করে। বেগের মানেরও চেঞ্জ করা যাবে না, দিকেরও চেঞ্জ করা যাবে না। বেগের মান এবং দিক দুইটাই আনচেঞ্জ হবে। এবং ছোট প্রশ্ন হিসেবে কি আসে যে বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড বলতে তোমরা কি বুঝো? এটা ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাটা কি শোনো। ধরো বাতাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথম সেকেন্ডে অতিক্রম করবে 332 মিটার, পরবর্তী 1 সেকেন্ডেও সে অতিক্রম করবে 232 মিটার। এরকম করে প্রতি সেকেন্ডেই সে 232 মিটার যাবে এবং সে তার মানও চেঞ্জ করবে না, সে তার দিকও চেঞ্জ করবে না। সে যেই দিকে যাচ্ছিল সেই দিকটাই সে সবসময় মেনটেন করে চলবে, যেদিকে যাক না কেন। চারিদিকে শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, বাট সে যখন যেদিকে যাবে সেই স্ট্রেট লাইন বরাবর যাবে, তার মানের কোনো পরিবর্তন হবে না, তার দিকের উপর কোনো পরিবর্তন হবে না। তাকে আমরা বলবো কি? সুষম বেগ বা সমবেগ। একটু আগে যে সূত্রটা দেখেছ ওই সূত্রটা তোমার এখানে ইউজ হবে। সেই সূত্রটা কি? ভি ইকুয়ালস টু কি পড়েছিলা? এস বাই টি। তাহলে সুষম বেগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এস ইকুয়ালস টু ভিটি। সুষম বেগ বা সমবেগ বললেই এই সূত্রটা আমরা বারবার ইউজ করবো। এই সূত্রটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে সে আমরা পরের টপিকে, অসম বেগ। অসম বেগ কি? কোনো বস্তুর গতিকালে যদি সে তার বেগের মান চেঞ্জ করে বা দিক চেঞ্জ করে বা দুইটাই চেঞ্জ করে তাহলে তাকে আমরা বলবো অসম বেগ। অর্থাৎ সে সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করবে না বা তার গতিপথের সে পরিবর্তন করবে, তাহলে তাকে আমরা কি বলবো? অসম বেগ। এবার আসি বেগের পরে আসবো আমরা ত্বরণে। তো সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে বলতেছি আমরা বেগ। আর ত্বরণ কি? সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে বলতেছি আমরা ত্বরণ। অসম বেগের পরিবর্তনের হারকে, যখন বেগের মান পরিবর্তন হয় তখনই কেবল ত্বরণ প্রযোজ্য। বেগের মাত্রা হচ্ছে L(t⁻⁻1) আর হচ্ছে L(t⁻²). বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য, দ্রুতি স্কেলার রাশি আর বেগ হচ্ছে কি? ভেক্টর রাশি। সরল পথে হোক বক্র পথে হোক সে তার অবস্থানের পরিবর্তনের হারকে বলতেছি দ্রুতি। আর সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে, এখানে একটা দিক শব্দটা অ্যাড করে দিবে, নির্দিষ্ট দিকে বস্তুর স্মরণের হারকে বলতেছি বেগ। দ্রুতি একটা স্কেলার রাশি, বেগ একটা ভেক্টর রাশি। দ্রুতি শুধু মানের পরিবর্তন করলেই দ্রুতি চেঞ্জ হয়ে যায়, শুধু মানের চেঞ্জ করলে বা শুধু মানের সাথে শুধু দিকের চেঞ্জ করলে বা উভয়ের চেঞ্জ করলেই বেগের পরিবর্তন হয়ে যাবে। বেগের মানই হয় দ্রুতি আর নির্দিষ্ট দিকে দ্রুতি হবে বেগ। এমসিকিউতে আসে। তো একটু আগে যেটা বলতেছিলাম ত্বরণ। ত্বরণ কি? ধরো একটা গাড়ি চলতেছে, তো শুরুতে তার গাড়িটার বেগ ছিল কি? ইউ। একটা নির্দিষ্ট দূরত্ব গেল, নির্দিষ্ট দূরত্বে গেছে, কতটুকু দূরত্ব গেল সে? এস। এবং এটার জন্য তার সময় লাগছে কত? টি। এবং শেষে গিয়ে তার বেগ হইল কত? ভি। এখন আমি যদি জিজ্ঞেস করি যে টি সময়ে তার বেগের পরিবর্তন কি হয়েছে, তাহলে তুমি বলবা শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ। এখন যদি আমি জিজ্ঞেস করি একক সময়ে বেগের পরিবর্তন কি হয়েছে, তাহলে তুমি বলবা যে ভি মাইনাস ইউ
ভি মাইনাস ইউ, এইটা হচ্ছে বেগের পরিবর্তন আর নিচে সময়। এই যে সময়ের সাথে সাথে বেগের মানের পরিবর্তনটা, সেটাকে বলছি আমরা কি? ত্বরণ। তাহলে ত্বরণ কি? সময়ের সাথে সাথে অসমবেগ। অসমবেগ কেন? দেখো তো, আগে বেগ যা ছিল পরে কিন্তু তা বেগ নাই, বেগের মান চেঞ্জ হয়ে গিয়েছে। বেগের মান চেঞ্জ হয়ে গেলে বা দিক চেঞ্জ হয়ে গেলে অসমবেগ। আর পরিবর্তনের হার কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তো সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে আমরা বলবো কি? ত্বরণ। ত্বরণের সূত্র দাঁড়াইলো যে এ ইকালস টু ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে ত্বরণের সূত্র। তো এখান থেকে এই সূত্রগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপর আসি, ত্বরণ আবার দুই ধরনের, ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। কোনো বস্তুর সময়ের সাথে সাথে যদি বেগের মান বাড়ে তাহলে তাকে আমরা বলবো কি? ধনাত্মক ত্বরণ। আর যদি সময়ের সাথে সাথে বেগের মান কমে তাহলে তাকে আমরা বলবো কি? ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ কি? প্রথম সেকেন্ডে তার বেগ ছিল কত? ধর তার বেগ ছিল কত? 5। পরের সেকেন্ডে তার বেগ হলো কত? 10। পরে থার্ড সেকেন্ডেও তার বেগের মান বাড়লো। তো ধরো থার্ড সেকেন্ডের বেগের মান হলো কত? 50। তারপরে ফোর্থ সেকেন্ডে মানে 4 সেকেন্ড পরে গিয়ে তার বেগের মান হলো ধরো সাপোজ 200। তাহলে এই যে বেগের মান দেখো তো সময়ের সাথে সাথে কি হচ্ছে? বাড়তেছে। তাহলে সময়ের সাথে যদি বেগের মান যদি বাড়ে তাহলে তাকে আমরা বলবো কি? ধনাত্মক ত্বরণ। আবার যদি উল্টা হয়, যে প্রথমে বেগ ছিল 200, পরে গিয়ে হইলো 50, পরে গিয়ে হইলো 20, পরে গিয়ে হইলো 10, সময়ের সাথে সাথে বেগের মান কমতেছে, তাহলে তখন তাকে আমরা বলবো কি? ঋণাত্মক ত্বরণ বা মন্দন। খুব ইম্পর্টেন্ট যে মন্দন কাকে বলে। সময়ের সাথে সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে সময়ের সাথে হবে, সময়ের সাথে সাথে তাকে আমরা বলবো ত্বরণ। তাহলে আমরা পেয়ে গেলাম ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। এখন আবার দুই ধরনের ত্বরণ পড়বো, সুষম ত্বরণ, অসম ত্বরণ। দেখো ভালো করে খেয়াল করে যে প্রথম সেকেন্ডে এটা হচ্ছে সময়। প্রথম সেকেন্ডে তার বেগ কত? 5। দ্বিতীয় সেকেন্ডে তার বেগ কত হইল? 10। তৃতীয় সেকেন্ডে তার বেগ কত হইল? 15। এটা হচ্ছে বেগ। 4 নম্বর সেকেন্ডে তার বেগ কত হইল? 20। তাহলে খেয়াল করে দেখো তো, প্রতি সেকেন্ডে তার বেগ একই হারে বাড়তেছে। দেখো এখানে বিয়োগ করো, কত বাড়ছে? 5। এখানে বিয়োগ করো, দেখো কত বেড়েছে? 5। এখানে বিয়োগ করো, কত বেড়েছে? বেগ 5। তাহলে প্রতি সেকেন্ডে বেগ একই হারে বাড়তেছে। তাহলে বেগ বৃদ্ধির হার যদি সেম টু সেম হয় তাহলে তাকে আমরা বলবো কি? সুষম ত্বরণ। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে তাকে বলবো আমরা সুষম ত্বরণ। আর অসম ত্বরণ কি? যদি বেগ একই হারে না বাড়ে। প্রথম সেকেন্ডে ধরো বেগ 5, পরবর্তীতে সেকেন্ডে হলো 15, তার পরবর্তী সেকেন্ডে হচ্ছে 70, তার পরবর্তী সেকেন্ডে হয়ে গেল 500। দেখো তো বেগের বৃদ্ধির হার একরকম না। একটু আগে দেখো এই জায়গায় সব জায়গায় বেগ বৃদ্ধির হার ছিল কত করে? 5 করে। এখানে সব ক্ষেত্রে বেগ বৃদ্ধির হার ছিল কত করে? 5 করে। এখানে 5, এখানে দেখো 5 বাড়ছে, এখানে দেখো 5 বাড়ছে। তাহলে প্রতি ক্ষেত্রে তার বেগ কত করে বেড়েছে? 5। কিন্তু এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে সেম হারে বেগ বাড়ে নাই। তাহলে এইটাকে আমরা বলবো অসম ত্বরণ। নির্দিষ্ট দিকে যদি একই হারে বেগ না বাড়ে তাহলে তাকে আমরা বলবো অসম ত্বরণ। তো বেগ বৃদ্ধির হার যদি সমান না হয় তাহলে সেটাকে বলবো অসম ত্বরণ। তাহলে ত্বরণ কয় ধরনের? ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। আবার একটা হচ্ছে কি? সুষম ত্বরণ, অসম ত্বরণ। এবার আসি কিছু গতির সূত্রতে। এগুলো কিছু গতির সূত্র আমরা দেখব। গতিসূত্র কি? গতিসূত্র একটা হচ্ছে ভি শেষ বেগ, ইউ আদিবেগ, এ ত্বরণ, টি সময়। ধর একটা বস্তু আছে, ওর আদিবেগ হচ্ছে ইউ হচ্ছে ওর আদিবেগ, ইউ হচ্ছে তার আদিবেগ। সেই ধর মনে করো যে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, তাহলে ভি হচ্ছে তার কি বেগ? শেষ বেগ। ভি হচ্ছে শেষ বেগ। এই জায়গা থেকে এই জায়গায় আসতে তার সরণ বা দূরত্ব কতটুকু হয়েছে, কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, সরণ বা দূরত্বটা কত হবে? এস। এবং কত সময় লাগলো? সময় লাগলো হচ্ছে তোমার টি। ধরো কোনো বস্তুর আদিবেগ ইউ, এই বস্তুটা টি সময় ধরে এস দূরত্ব অতিক্রম করলো, তো শেষে গিয়ে তার বেগ হইল শেষ বেগ ভি। তাহলে 4টা গতির গুরুত্বপূর্ণ সূত্র: ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। প্রমাণ শিক্ষা না শিখো, এই সূত্রগুলো তোমাদের মাস্ট জানতে হবে। সবাই না দেখে পরিচয় সহ বেশ কয়েকবার খাতায় না দেখে লিখবে, খাতায় লিখবে।
অভিকর্ষ ত্বরণ হলো এক ধরনের সুষম ত্বরণ বা সমবেগ। এটা একটা আসে প্রশ্নে, যে প্রায় জিজ্ঞেস করে যে অভিকর্ষ ত্বরণ কী ধরনের ত্বরণ। এটা ছোট প্রশ্ন হিসেবে আসবো আমরা এটাতে একটু পরে। আর এটা হচ্ছে যদি কোনো বস্তু সমবেগে চলে, এটা হচ্ছে সমবেগে বা সুষম বেগের সূত্র। সমবেগ বা সুষম বেগের সূত্র, এটা সমবেগের জন্য প্রযোজ্য। তাহলে মোটে 5টা সূত্র খুব ভালো করে পড়তে হবে। তো আসে এই সূত্রগুলোতে। পরন্ত বস্তুর সূত্র, এটা ছোট প্রশ্ন হিসেবে আসে। পরন্ত বস্তুর সূত্রের শর্ত হচ্ছে কয়েকটা। শর্ত নাম্বার 1, স্থির অবস্থান থেকে পড়তে হবে এবং বিনা বাধায় পড়তে হবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর সূত্র। তাহলে প্রথমে প্রত্যেকটা সূত্র শুরুতে লিখবা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে প্রথম সূত্র। লিখতে দিবে যে গ্যালিলিওর পরন্ত বস্তুর প্রথম সূত্রটা লেখা, এটা বিজ্ঞানী গ্যালিলিও দিয়েছিলেন। দ্বিতীয় সূত্র বলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, এটা হচ্ছে একটা সূত্র। আর পরেরটা হচ্ছে, এটা হবে ভি ইজ প্রপোর্শনাল টু টি। ভি ইজ প্রপোর্শনাল টু টি, সমানুপাতিক। পরের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে থার্ড ল। থার্ড ল কী বলে? এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে এবার সূত্রগুলো আরেকবার রিভিউ করি সহজ ভাষায়, যারা বুঝবে না। ধর একটা বিল্ডিংয়ের ছাদের উপর থেকে তুমি একটা পাথরকে ফেলতেছ আর একটা কাগজের টুকরা ফেলতেছ। দুইটারই ভর ধরো 1 গ্রাম করে। তো এখন 1 গ্রাম বা ধরো 10 গ্রাম, যে কোনো একটা, এই বস্তুটাকে তুমি নিচে ফেলতেছ। তো পাথর মাটিতে পড়তে যতক্ষণ সময় লাগবে, যতটুকু দ্রুত অতিক্রম করবে, কাগজও পড়তে ততই সময় লাগবে, ততক্ষণ পরে গিয়ে মাটিতে পড়বে। এটা হচ্ছে গ্যালিলিওর ফার্স্ট সূত্র বলে, এই যে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, বস্তু ছোট না বড় না কি এটা বিষয় না, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে ফার্স্ট ল। তো বাস্তবে এরকম কেন দেখি না? কারণ বাস্তবে পাথর যখন নিচে পড়ে তখন কোনো বাতাসের বাধা থাকে না, কিন্তু কাগজ যখন মাটিতে পড়ে বাতাসের বাধা থাকে। এই জন্য আমরা এখানে একটা শর্ত দিয়ে দিয়েছি যে বিনা বাধায় পরন্ত বস্তু হওয়া লাগবে। এটা হচ্ছে ফার্স্ট ল। পরের লটা হচ্ছে কি, বস্তুর প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। যতই সময় যাবে বেগ বাড়তে থাকবে, যতই সময় যাবে ততই বেগ বাড়তে থাকবে। তাহলে যদি সময় বাড়ে তাহলে বেগও বাড়বে। তাহলে সময়ের সাথে বেগের সমানুপাতিক সম্পর্ক। তাই জন্য বলছি নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে সেকেন্ড ল। আর পরেরটা বলতেছে যে প্রত্যেকটা সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে, ধরে হচ্ছে এটা হচ্ছে H1, পরের সেকেন্ড অতিক্রম করলো H2, পরের সেকেন্ড অতিক্রম করলো H3। তাহলে এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড। প্রত্যেক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের বর্গের সমানুপাতিক। তো এই অধ্যায়ে আমরা পড়ে ফেলছি। এখন এতগুলো সংজ্ঞা পড়লাম, এত কিছু পড়লাম, সংজ্ঞা তো মনে থাকে না, পরীক্ষার হলে আসলে কীভাবে লিখব। যারা এতক্ষণ কিছুই বুঝো নাই তাদের জন্য একবারে সংক্ষেপে বলতেছি। সরণ, বেগ, ত্বরণ। নির্দিষ্ট দিকে সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে বলতেছি সরণ। আর অবস্থান পরিবর্তনের হারকে বা সরণের হারকে বলতেছি বেগ। আর অসমবেগের পরিবর্তনের হারকে বলতেছি ত্বরণ। এই কয়েকটা জিনিস তুমি বেশ কয়েকবার খাতা না দেখে লিখবে, লিখলে তুমি এটা হচ্ছে পারবে আশা করি। সরণ হচ্ছে অবস্থানের পরিবর্তন, বেগ হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার, অসমবেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। আর যখন সমবেগ হবে, সমবেগের সূত্র তোমাদেরকে আগে বলেছি, S=VT। তাহলে এখানে অনেকগুলো কনফিউশন তৈরি হয় যে সমবেগ সমত্বরণ সবগুলোতে প্যাচ লেগে যায়। সমবেগ হচ্ছে মান আর দিক চেঞ্জ হবে না, আর অসমবেগ হচ্ছে মান, দিক অথবা দুইটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে বলবো অসমবেগ। তাহলে এটা গেল সমবেগ আর অসমবেগ। ধনাত্মক আর ঋণাত্মক ত্বরণ। বেগ যদি ধীরে ধীরে বাড়ে, বেগ বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে তোমার ধনাত্মক ত্বরণ। আর বেগ যদি হ্রাস পায় তাহলে সেটাকে বলবো ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণের অপর নাম ওই জায়গায় লেখা আছে খুব সুন্দর করে, সেটাকে বলি আমরা কি, মন্দন। সুষম ত্বরণ, অসম ত্বরণ। বেগ যদি একই হারে বাড়ে তাহলে সুষম ত্বরণ, আর বেগ যদি একই হারে বৃদ্ধি না পায় তাহলে হবে কি, অসম ত্বরণ। এরপরে এসে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সরলরেখার ধারে। এটা হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে
তার টেনের মানকে বলবো ওই সরলরেখার ঢাল। এটা যারা সায়েন্সের স্টুডেন্ট এতবার লাগবে বলার বাইরে। কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার টেনের মানকে বলবো ওই সরলরেখার ঢাল। তাহলে সরলরেখার ঢাল এম সমান সমান কী লিখবো? ট্যান থিটা। আবার সরলরেখার ঢাল বের করার আরেকটা সূত্র আছে। দেখো এটা একটা সরলরেখা, সরলরেখাটা ধরে এটা একটা পয়েন্ট ধরলাম, এটাকে বিন্দুকে ধরলাম x1, এই বিন্দুটাকে ধরলাম x2, এই বিন্দুটা y1, এই বিন্দুটা হচ্ছে y2। এখন এক্স অক্ষ বরাবর এই ওয়াই অক্ষ বরাবর এই পরিবর্তনটাকে রাখবো উপরে, আর এক্স অক্ষ বরাবর পরিবর্তনটাকে রাখবো নিচে। এই অনুপাতটাকে আমরা বলবো সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল দিয়ে আমাদের কাজটাকে, সরলরেখার ঢাল দিয়ে আমরা বের করতে পারবো, ধরো সরণ বনাম সময়ের লেখচিত্রের ঢালটা নির্দেশ করবে বেগ। এগুলো যদি না বুঝো একটু জেনে রাখো, খাতায় নোট ডাউন করে রাখো, এগুলো সম্পর্কে পরবর্তীতে একটু ডিটেল আলোচনা করা হবে। তাহলে কী কী বুঝলাম শুধু একটু তুলে রাখো। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা প্রকাশ করতেছি সময়, আর ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করতেছি আমরা ধরো সরণ। তাহলে এইখানে তুমি ধরো একটা সরলরেখার ঢাল বের করলা, তাহলে ওই ঢালটা তোমার নির্দেশ করবে কি? বেগ। এখন তুমি যদি এক দিক বরাবর নির্দেশ করলা সময়, আর অপর দিক বরাবর নির্দেশ করলা বেগ, এখানে কিন্তু সরণ না বেগ, তাহলে এই সরলরেখার ঢালটাকে নির্দেশ করবে তোমার ত্বরণ নির্দেশ করবে। আর যদি এরকম হয় যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল নাও, তাহলে ক্ষেত্রফল নিলে হবে কি? অতিক্রান্ত দূরত্ব বের হবে। তাহলে তুমি ধরো এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ, এই লেখচিত্র আঁকলাম। তাহলে দেখো তো এখানে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? সরণ এস নির্দেশ করবে। ওকে, এখন যদি আবার ত্বরণ বনাম সময় লেখচিত্র আঁকো, এই পাশে ত্বরণ, এই পাশে সময়, তাহলে এখন তুমি যদি একটা লেখচিত্র আঁকো, এই লেখচিত্রের এই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? তোমার বেগ নির্দেশ করবে। এখন শুধু এতটুকু জেনে রাখো যে সরণ বনাম সময় লেখচিত্রের ঢালটাকে নির্দেশ করবে হচ্ছে বেগ, আর বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল নির্দেশ করবে হচ্ছে তোমার ত্বরণ। আর যদি বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল নিয়ে আসো, তাহলে ক্ষেত্রফল বের হবে, ক্ষেত্রফল দিয়ে বুঝাবো অতিক্রান্ত দূরত্ব, আর ত্বরণ বনাম সময় লেখচিত্রের এই ক্ষেত্রফলটা দিয়ে বুঝাবে বেগের মান। তোমরা এইভাবে এই সূত্রগুলো মনে রাখবে, পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, এটা পরে নোট ডাউন করে রাখবে। এখন আমরা গতি অধ্যায়ের গতির সূত্র এবং লেখচিত্র নিয়ে আলোচনা করব। প্রথম কন্ডিশন হচ্ছে যখন কোনো বস্তু এ সুষম ত্বরণে চলে। এ সুষম ত্বরণে চললে আগে কিছু পরিচয় জেনে আসি। এস দিয়ে বুঝাবো আমরা সরণ, ডি দিয়ে দূরত্ব, টি দিয়ে সময়, ভি দিয়ে বেগ, ভি মাথার উপর একটা দাগ দিয়ে ভি বার গড় বেগ, এ হচ্ছে ত্বরণ এবং মন্দন। ত্বরণকে প্রকাশ করবো এ দ্বারা, মন্দনকে প্রকাশ করবো এ দ্বারা। আর উপরে নিচে এরকম যদি সরণ হয় তাহলে তখন ইউজ করবো আমরা উলম্ব সরণ। আর শেষ বেগকে প্রকাশ করবো ভি দ্বারা, আদি বেগকে প্রকাশ করবো ইউ দ্বারা। তাহলে কী কী সূত্র শুরুতে আসি, এগুলি পরে আসছিলাম একটু আগে। এস ইকাস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকাস টু ইউ প্লাস এটি, এস ইকাস টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, ভি স্কোয়ার ইকাস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটার একটা রূপ হচ্ছে এটা। এখানে সময় বসাচ্ছে ধরো 50 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এটা টোটাল 50 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেইটা। আর এখানে আমি ধরো বলতেছিলাম 10তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, 12তম সেকেন্ডে কত দূরত্ব করে, স্পেসিফিকলি 12 নম্বর সেকেন্ডেই কত দূরত্ব অতিক্রম করে সেটা সরাসরি এই সূত্রতে ইউজ করা যাবে। এটা শুধুমাত্র MCQতে ইউজ করবা, সাধারণত এটা রিটেনে আমরা ইউজ করি না। তো এই সূত্রটাতে হচ্ছে ধরো কোনো গাড়ি বা কোনো বস্তু এরকম এক্স অক্ষ বরাবর উঠানা যাওয়া আসা করতেছে, যদি কোনো বস্তু এরকম উপরে উঠানামা করে তখন আর এই সূত্র হবে না, তখন পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর সূত্র। চলো দেখে নিই পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর কিছু সূত্র। এই সূত্রগুলো সবাই মুখস্থ করে খাতা না দেখে লিখবে, তারপর পরে সূত্রতে যাবে। এখন আমরা পড়ব পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুকে ধরো ছাদ থেকে একটা কোনো বস্তুকে ফেলে দিলে নিচের দিকে পড়তেছে, তাহলে এটা হচ্ছে পরন্ত বস্তু। তো আগের যে সূত্রগুলো একটু আগে দেখে আসছো, এই সূত্রগুলোকে আমরা রিপ্লেস করব, এই সূত্র চারটাকে রিপ্লেস করব, মানে এর বদলে বসাবো। পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা নর্মালি যেটা দেখি এ, পরন্ত বস্তুর ক্ষেত্রে সেটা বসাবো কি জি, আর নর্মালি যেটা হচ্ছে এস সেই জায়গায় বসাবো আমরা কি এইচ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো তো, ভি ইকাস টু ইউ প্লাস জিটি, দেখো এর জায়গায় জি বসানো হয়েছে। আবার ভি স্কোয়ার ইকাস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, দেখো এই এইচ এবং এই জি এবং এইচের জায়গায় এ এবং এসের জায়গায় বসানো হয়েছে জি আর এইচ। আবার দেখো জিটি স্কোয়ার, এখানে দেখো এটি স্কোয়ার, এখানে এস, এখানে এইচ, দেখো এখানে এস, এখানে ব্যবহার করা হয়েছে এইচ। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা এর বদলে বসাবো জি, এস এর বদলে বসাবো এইচ। পরন্ত বস্তু কি, ধরো তোমার বিল্ডিংয়ের ছাদ থেকে কোনো বস্তুকে এরকম সুন্দরভাবে ছেড়ে দিস, তাহলে সেটা হচ্ছে পরন্ত বস্তু। এবং একটা জিনিস মনে রাখবো, পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি কিছু নাও বলে দেয় তাহলে ইউ এর মান কী ধরে নিব, 0 ধরে নিব অল টাইম। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ না বলে দিলেও ইউ এর মান কত, 0। যখন তুমি কোনো বস্তুকে ছাদ থেকে ফেলো তখন স্থির অবস্থান থেকেই ফেলো, তাহলে ইউ এর মান 0 বসালে এটা 0,
এই জায়গায় 0, এই জায়গায় 0, এই জায়গায় 0, তাহলে আলটিমেটলি কী আসলো চলো দেখে আসি। তাহলে উপর থেকে কোনো বস্তুকে যখন নিচে মুক্তভাবে ফেলা হয় তখন সেটাকে বলবো আমরা কি বস্তু, পরন্ত বস্তু বলা হচ্ছে। তো এখানে ইউ কিছু বলুক আর না বলুক, ইউ এর মান কত, 0। ইউ এর মান যদি 0 হয় এখানে এ হচ্ছে কত, এর বদলে আমরা কি লিখবো, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কত, 9.8। আর এই যে উপরে নিচে সরণটা, এই যেখান থেকে ছাদের উপর থেকে ফেলতেছে ভূমিতে, কতটুকু পথ অতিক্রম করেছে, এইচ। আর একটু আগে দেখছিলাম ওই তম সেকেন্ডের সূত্র এসটি, এখানে লিখবো এইচটি। তাহলে কী কী আসে, ইউ এর মান যদি 0 হয়ে যায় তাহলে ভি ইকালস টু ইউ প্লাস হাফ জিটি। তাহলে সূত্র কী ছিল, ভি ইকালস টু ইউ প্লাস জিটি। ইউ এর মান যদি 0 বসায় তাহলে ভি ইকালস টু জিটি। এইচের সূত্র কী ছিল, এইচ ইকালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই হাফ জিটি স্কোয়ারের জায়গায় ইউ এর জায়গায় 0 হয়ে গেল, এইচ সমান হাফ জিটি স্কোয়ার। এই জায়গায় ইউ 0 বসালে 2gh। তারপরে সে জায়গায় আসবে এইচ ইকালস টু ভিটি। তো আমরা যে একটু আগে যে সূত্র শিখলাম সেখানে সবগুলোতে ইউ এর মান 0 বসানো হয়েছে, তাই এই সূত্রগুলো আসছে। এবার হচ্ছে নিচে থেকে উপরে নিক্ষিপ্ত বস্তু। তাহলে কিসের সূত্র, নিক্ষিপ্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র যা, নিক্ষিপ্ত বস্তুর সূত্র হুবহু সেম, শুধুমাত্র যেখানে ত্বরণ থাকবে এই যে জি থাকবে, এই জি এর সামনে প্লাসের জায়গায় বসবে মাইনাস, প্লাসের জায়গায় কী বসবে, মাইনাস। এসব সব জায়গায় গিয়ে বসবে মাইনাস। এবার এগুলোর কিছু প্রমাণ আছে, এই প্রমাণগুলো দেখানো হবে না, এই প্রমাণগুলো পরবর্তীতে দেখানো হবে। যে কোনো বস্তুকে আমি ধরো উপরের দিকে ছুঁড়ে মারলাম, উঠতে উঠতে একটা সর্বোচ্চ উচ্চতায় উঠে সে কিন্তু থেমে যাবে। সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর একটা থেমে যাবে, থেমে গিয়ে তারপর দেন আবার কি করবে, পড়া শুরু করবে, উপর থেকে নিচের দিকে এরকম পড়া শুরু করবে। তো এই যে সর্বোচ্চ যে যতটুকু উচ্চতায় গিয়ে সে থেমে যায়, তাহলে সেই উচ্চতাটাকে বলতেছি আমরা কি, সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা, এইচ দ্বারা। সর্বোচ্চ উচ্চতাকে প্রকাশ করছি এইচ দ্বারা। আর বস্তুটা এই যে উপরে উঠলো আবার নিচে নামলো, তাহলে কতক্ষণ উঠা প্লাস নামা, এই টোটাল সময়টাকে বলতেছি আমরা উড্ডয়নকাল, 2u/g। এটা হচ্ছে উড্ডয়নকাল। আর শুধুমাত্র উপরে উঠলো বা শুধুমাত্র নিচে নামলো, তাহলে সেই সূত্রটা হচ্ছে কি, t=u/j। এগুলো ছোটো প্রশ্ন হিসেবে এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। আর গ্যালিলিও সূত্র তো আমরা পড়ে আসছি একটু আগে, v is proportional to t। v is proportional to যদি t হয় তাহলে দেখো v is proportional to t, একটা সমানুপাতিক ধ্রুবক আনবো, তাহলে v is equals to kt। এবার টিটা গুণাবস্থা আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে v/t এর অনুপাত আসবে কি, একটা ধ্রুবক সংখ্যা। তাহলে ধ্রুবক সংখ্যা যেহেতু আসবে তাহলে সবসময় তাহলে কি আসবে, v1/t1, v2/t2, v3/t3, অল টাইম এই অনুপাতের মান একটা ধ্রুবক সংখ্যা আসবে। একইভাবে দেখো তো, h is proportional to t স্কোয়ার, তাহলে t স্কোয়ার কোথায় চলে আসবে, h এর নিচে, তাহলে h1/t1 স্কোয়ার, h2/t2 স্কোয়ার। একইভাবে তুমি যদি লেখো h3/t3 কিউব ইজ ইকুয়ালস টু কি আসবে, একটা ধ্রুবক সংখ্যা। এটা গেল। এবার আরও কিছু সূত্র আছে এখানে, এগুলো তেমন একটা লাগবে না, যারা অ্যাডভান্স লেভেলে তারা হচ্ছে পড়বে। যে এই উচ্চতায় একটা বস্তু আছে, ধরো এখান থেকে এই ছাদে একটা বস্তু আছে, এখান থেকে সে আরও উপরের দিকে নিক্ষেপ করলো, তাহলে এই উচ্চতা থেকে আরও যদি উপরের দিকে নিক্ষেপ করে তখনকার সূত্র হচ্ছে এগুলো। তো তোমরা নোট ডাউন করে রাখতে পারো, যে হচ্ছে তোমাদের যদি অ্যাডভান্স লেভেলে পড়তে চাও তখন তোমরা এই জিনিসগুলো লিখবে। এখানে নর্মালি তোমাদের এগুলো দরকার নেই। এখানে হচ্ছে কিছু শর্টকাট কর্নার, এই সূত্রগুলো হচ্ছে শর্টকাটের জন্য ইম্পর্টেন্ট, তোমরা চাইলে করতে পারো, চাইলে অনেক স্কিপ করতে পারো। কি ধর একটা বস্তু 12তম সেকেন্ড এবং 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলে দিচ্ছে। 12তম সেকেন্ডে ধরো একটা দূরত্ব অতিক্রম করেছে, 13তম সেকেন্ডে একটা দূরত্ব অতিক্রম করেছে। এখন যদি জিজ্ঞেস করি ত্বরণ কি হবে, তাহলে 12তম সেকেন্ড আর 13তম সেকেন্ড আর 12তম সেকেন্ড ধরে বিয়োগ দিলাম, 13তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 12তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে আমি যদি এটাকে ভাগ করি তাহলে পেয়ে যাবো আমি কি, ত্বরণ। আবার ধরো m সেকেন্ডে বস্তুর বেগ vm আর n সেকেন্ডে বস্তুর বেগ vn, তাহলে সূত্রে হবে কি, ত্বরণ যদি বের করতে বলে তাহলে ওই সময়টা বিয়োগ করে আর ওই তম সেকেন্ডে যে বেগটা ছিল ওটা বিয়োগ করে ভাগ করলেই পেয়ে যাবো কি, ত্বরণ। এবার যদি বেগ শূন্য হয়, কখন, থেমে গেলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে আরম্ভ করলে সর্বাধিক উচ্চতায় গিয়ে বেগটা শূন্য হয়। এটা হচ্ছে ভূমি। এই ভূমি থেকে কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলা, যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার বেগ কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতার পরে আর কোনো বেগ থাকে না, তখন ওই অবস্থায় বেগটা কী হবে, শূন্য। ওই শূন্য যেখানে হয় ওই অতটুকু দূরত্বকে বলতেছি আমরা কি, সর্বাধিক উচ্চতা। আর সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে যে সময় লাগে, ধরো উপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে ওই জায়গা থেকে পড়তেও সে একই সময় লাগবে।
ঠিক আছে। এবং যতক্ষণ সে ভূমিতে না ফিরে আসবে, যতক্ষণ সে ভূমিতে ফিরে আসার সময়টাকে, যতক্ষণ সে শূন্যে ভাসবে, ওই সময়টাকে আমরা বলি বিচরণকাল। অনেকে বিচরণকাল নিয়ে কনফিউশনে থাকো। এরপর হচ্ছে আরেকটা এমসিকিউতে শর্ট টেকনিক বলি, T1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1, T2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2। ওইটা ছিল তমতম সেকেন্ড, আর এটা হচ্ছে T1 সেকেন্ডে টোটাল দূরত্ব, T2 সেকেন্ডে টোটাল দূরত্ব। তাহলে সূত্র হচ্ছে ত্বরণ বের করে A=2 S2/T2 মাইনাস S1/T2 ডিভাইড বাই T1 প্লাস T2। তাহলে এখানে কয়েকটা অঙ্ক আছে, এই সূত্রটা দিয়ে এই অঙ্কগুলো তোমরা চাইলে সলভ করতে পারো। এরপর হচ্ছে গুলির একটা শর্টকাট টেকনিক আছে, যে কোনো একটা হচ্ছে কাঠের উপর বা তক্তার উপর বা দেওয়ালের মধ্যে আমি গুলি করলাম, গুলিটা এই S দূরত্ব প্রবেশ করছে, এইটা হচ্ছে একটা কাঠ, এই কাঠের মধ্যে সে গুলিটা S দূরত্ব প্রবেশ করছে। প্রবেশ করার পর গুলিটার বেগ যা ছিল তার 1/n অংশ সে কমে গিয়েছে, বললাম 1/20 অংশ কমে গিয়েছে এরকম। তাহলে জিজ্ঞেস করতেছে যে বস্তুটা আর কতটুকু প্রবেশ করবে। আমি আরেকবার বলি, এটা ধরো একটা তক্তা, এই তক্তার মধ্যে একটা গুলি প্রবেশ করলো, প্রবেশ করে S সেন্টিমিটার প্রবেশ করছে। প্রবেশ করার পর গুলির বেগ 1/n অংশ হ্রাস পায়, হ্রাস পাওয়ার পর সে আর কতটুকু প্রবেশ করবে বা ভেদ করবে সেই x। তাহলে সেই x বের করার সূত্র হচ্ছে এটা। এখন ধরো কোনো বেগ যদি অর্ধেক হয় তাহলে S/2 লিখবে, 1/3 অংশ হারালে S এর মান হচ্ছে 1/3, এরকম করে লিখতে হবে। আবার অনেক সময় আসে যে গুলির বেগ যদি 1/n গুণ করি তাহলে আর কত দূর ভেদ করবে, তাহলে কতটুকু ভেদ করবে x, কতটুকু প্রবেশ করছে s, কত গুণ করা হয়েছে 10 গুণ 3 গুণ 5 গুণ n² মাইনাস 1। এটা হচ্ছে একটা শর্টকাট। এবার গড় দ্রুতির কিছু সূত্র বলি। গড় দ্রুতির ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মোট অতিক্রান্ত দূরত্ব আমরা ধরলাম 2s, আর হচ্ছে সময় হচ্ছে s/v1 আর s/v2। দেখো চিন্তা করো যে এখান থেকে এই জায়গাটুকু গেছে, তাহলে এখান থেকে এতটুকু জায়গায় গেছে বেগ, এটা হচ্ছে সরণ s, এখান থেকে এই জায়গায় গেছে, এই জায়গায় সরণ হচ্ছে s, তার টোটাল সরণ কত 2s। এজন্যই দেখো উপরে বসানো হয়েছে 2s বসানো হয়েছে। এই জায়গায় বেগ হচ্ছে v1, এই জায়গায় বেগ হচ্ছে v2, এবং এই জায়গায় সময় লাগছে t, আর এখানে সময় লেগেছে t। তা এখন যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি তাহলে সময় সূত্র কী ছিল, t=s/v। তাহলে এখানে হবে t= কি লিখবো s/v, আবার এখানে t= কি লিখবো s/v। তাহলে এখানে v2 আর এখানে হবে কি v1। এই মানটা বসাই দিয়ে সম্পূর্ণ এটা নিয়ে আসছে। তুমি সরাসরি সূত্রটা জানলে হবে, এমসিকিউতে আসে মাঝে মাঝে 1 মার্কের। প্রথমে আমরা দেখব সরণ বনাম সময়ের গ্রাফ, দূরত্ব বনাম সময়ের গ্রাফ। তাহলে সরণ বনাম সময়ের গ্রাফ ভালো মতন খেয়াল রাখবে, বা দূরত্ব বনাম সময়ের গ্রাফ। সময়টা হবে x অক্ষ বরাবর, আর সরণ বা দূরত্বটা হবে y অক্ষ বরাবর। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে সেম, ভালো মতন খেয়াল করবা এই গ্রাফগুলো। যদি এরকম উপরে স্ট্রেট উঠে যায়, সরল রেখা, কোনো বাঁকা না হয়, তাহলে এটা হচ্ছে সমবেগ, এটা হচ্ছে সমবেগ। আর যদি এরকম বাঁকা হয়ে উঠে তাহলে অসমবেগ, এখানে ত্বরণ আছে, ত্বরণ হবে। আর এখানে ত্বরণের মান 0। সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান হবে কত, 0। এটা লিখে রাখবে, সমবেগের ক্ষেত্রে ত্বরণের মান হবে 0, আর অসমবেগের ক্ষেত্রে এখানে ত্বরণ থাকবে, ত্বরণ থাকবে। আর যদি এরকম সরণ বনাম সময়ের গ্রাফ বা দূরত্ব বনাম সময়ের গ্রাফের ক্ষেত্রে এরকম যদি স্ট্রেট সমান্তরাল হয়, যে সময়ের সমান্তরাল মানে এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে বস্তুর বেগ থাকবে না, তাহলে বস্তুটা হচ্ছে কি স্থির বস্তু, বস্তুটা হচ্ছে স্থির বস্তু। এখানে ভালো করে খেয়াল করো, এস বনাম টি এর গ্রাফ, এস বনাম টি এর গ্রাফ, এস বনাম টি এর গ্রাফ। তাহলে এটা হচ্ছে গেল প্রথম পার্ট। এবার আসি পরের পার্ট। এগুলো অসংখ্যবার এমসিকিউতে আসবে, এত ইম্পর্ট্যান্ট বলার বাহিরে। দেখো এখানে বেগ বা দ্রুতি বনাম সময়ের গ্রাফ, বেগ বা দ্রুতি, বেগ বা দ্রুতি বনাম সময়ের গ্রাফ। এক্স অক্ষে থাকবে হচ্ছে সময়, এক্স অক্ষ বরাবর দেখো সবগুলোতে সময়, আর ওয়াই অক্ষ বরাবর সবগুলোতে বেগ বা দ্রুতি, বেগ বা দ্রুতি, বেগ বা দ্রুতি। যদি এরকম স্ট্রেট উপরে উঠে যায় তাহলে হবে সমতরণ বা সুষমতরণ, আর যদি এরকম বক্র হয়ে উপরে উঠে গ্রাফটা দেখো তাহলে হবে অসমতরণ। আর যদি সময়ের সাথে সাথে বেগের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ত্বরণ 0। তাহলে এই গ্রাফটা হবে কিসের গ্রাফ, এই গ্রাফটা হবে সমবেগের গ্রাফ, এই গ্রাফটা হবে সমবেগের গ্রাফ। তো ভালো মতন খেয়াল করো, একটু আগে সমবেগের গ্রাফ দেখেছো, এই জায়গায় সমবেগের গ্রাফ দেখছো। এই জায়গা হচ্ছে, এটা হচ্ছে সরণ বনাম সময়ে যদি এরকম স্ট্রেট উপরে ওঠে সমবেগ। আর যদি দেখো এখানে
বেগ বনাম সময়ে এরকম সমান্তরাল সরলরেখা হয় সময়ের, তাহলে হচ্ছে সমবেগ হবে। এবার আসি আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রাফে। যদি বলে পরন্ত বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে এরকম স্ট্রেট উপরে হবে। আর নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন তুমি ভূমি থেকে ছুঁড়ে মারো, সময় যখন শূন্য তখন বেগ থাকে শূন্য। দেখো তুমি এক জায়গায় ভূমিতে দাঁড়িয়ে আসছো, ভূমি থেকে তুমি উপরের দিকে বস্তুটা ছুঁড়ে মারতেছো, তো যখন তুমি বেগটা কোনো বস্তুকে ছুঁড়ে মারো উপরের দিকে, তখন তার বেগটা থাকে সর্বোচ্চ। তাহলে আস্তে 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 উপরের দিকে যখন যায়, তখন বেগের মানটা সময়ের সাথে সাথে কমতে থাকে, কমে গিয়ে একবারে শূন্য হয়ে গেল। দেখো এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগ কী হয়ে যায়? শূন্য। তারপরে তার বেগ বাড়ে, কিন্তু কোন দিকে বাড়ে? সময়ের সাথে বিপরীত দিকে তার বেগটা বাড়ে। বিপরীত দিকে বাড়তে 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 ভূমিতে যখন এসে পড়ে, তখন এই জায়গায় তার বেগ হয় কি? সর্বোচ্চ। এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ। প্রথমে মানটা সর্বোচ্চ থেকে 0 হয়, 0 হওয়ার পর বিপরীত দিকে আবার গিয়ে সর্বোচ্চ হয়। এরপর আসি নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময়ের গ্রাফ। নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময়ের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে বেগ, এই জায়গায় হচ্ছে সময়। তো এখানে হচ্ছে উপরে উঠা প্লাস নামা, এটা হচ্ছে কি? টি। আর হচ্ছে এটাকে বড় হাতের টি বলি। আর T/2 মানে শুধু উপরে উঠা, আর বাকিটুকু হচ্ছে কি? নিচে নামা। এই ধরনের গ্রাফ আসে। এবার আসি একটা গ্রাফের মধ্যে সম্পূর্ণটা দেখো ভালো করে। এখানে সরণ বা দূরত্ব বনাম সময়ের গ্রাফ। আর একটু পরে গিয়ে দেখবো আমরা বেগ বনাম সময়ের গ্রাফ। তো আমরা এখন এটা বিষয় না, আমাদের হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফটা ভালো করে দেখতে হবে। সরণ বনাম সময়ের গ্রাফটা আমরা ভালো করে দেখব। তাহলে কি দেখতে পাচ্ছি? যে প্রথমে যদি সরণ বনাম সময়ের গ্রাফ এরকম স্ট্রেট উপরের দিকে উঠে, তাহলে একটু আগে শিখে আসছিলাম যেটা হবে সমবেগ। আর সময়ের সাথে সাথে যদি কোনো বেগ সরণের কোনো পরিবর্তন না হয়, তাহলে সরণ শূন্য বা বেগ সরণ হচ্ছে না, বেগটা কত? শূন্য। আর যদি এরকম হয় তাহলে হবে সমবেগ। এটা কি? এস বনাম টি এর লেখচিত্র। এবার আসি পরেরটাতে। যদি বেগ বনাম সময়ের লেখচিত্র হয়, বেগ বনাম সময়ের লেখচিত্র যদি এরকম স্ট্রেট উপরে উঠে, তাহলে এটা হচ্ছে সুষম ত্বরণ। আর এই জায়গায় যদি থাকে, তাহলে শূন্য ত্বরণ বা সমবেগ। বেগ বনাম সময়ের লেখচিত্র যদি এরকম স্ট্রেট টি এর সমান্তরাল হয়, তাহলে সমবেগ, এই যেখানে ত্বরণটা হচ্ছে শূন্য। এরপর একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে যদি বেগের মান কমে যায়, তাহলে হবে মন্দন। আর যদি বেগের মান আবার বেড়ে যায়, তাহলে সুষম ত্বরণ হবে এখানে। তাহলে এবার আসি বেগের ক্ষেত্রিকটাকে বলতেছিলাম, যেটা বেগ বনাম সময়ের লেখচিত্রে যদি টি এর সমান্তরাল হয়, তাহলে হবে সমবেগ। আর এরকম যদি হয় যে s = ut + ½ a² গ্রাফ কী হবে? তাহলে কি হবে? যদি u 0 হয়, তাহলে দেখো তো মূল বিন্দু থেকে এরকম উপরে স্ট্রেট উঠে যাবে। তাহলে তোমাকে যদি বলে s বনাম t এর গ্রাফ বের করো, যেখানে u এর মান 0 এবং ত্বরণ এটা হচ্ছে কি? ধ্রুবক, তাহলে তোমার গ্রাফটা হবে এইরকম, এবং গ্রাফের আকৃতির নাম হচ্ছে পরাবৃত্ত। তাহলে এবার আসি v বনাম t এর গ্রাফে যদি এরকম নিচের দিকে আসে, বেগের মানটা কমে যায়, তাহলে এইটা দিয়ে বোঝাবে মন্দন। তো কোনো গ্রাফে যদি বেগের মান ধীরে ধীরে এরকম স্ট্রেট কমে যায়, তাহলে হবে মন্দন। তোমাদেরকে একটা টাস্ক দেওয়া হলো, এই গ্রাফ থেকে তোমরা সরণ ব্যতিক্রান্ত দূরত্ব বের করবে। তাহলে তোমাদের এটা টাস্ক, তোমরা করো পজ দিয়ে, তারপর হচ্ছে দেখবে অ্যান্সার মিলাবে গিয়ে। দেখো এইটুকু অবস্থায় কোনো বেগের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এই জায়গায় কি হবে? s = vt, যেখানে v এর মান হচ্ছে 5 আর t এর মান হচ্ছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। এবার পরবর্তী সময়ে আসি। পরবর্তী সময়ে আদি বেগ হচ্ছে 5, শেষ বেগ হচ্ছে 10, আর সময় কত সেকেন্ড? 10 - 5, তাহলে সময় এখন কত সেকেন্ড হবে? 5 সেকেন্ড। তাহলে সূত্র হচ্ছে কি? সরণ s = u + v/2 × t। এবার আবার পরবর্তী অংশের জন্য দেখো এখানে আদি বেগ হচ্ছে ধরবো 10, আর পরবর্তী অংশে দেখো এখানে শেষ বেগ গিয়ে হচ্ছে কত? 5, আর সময় কতক্ষণ? 10 থেকে 5 বিয়োগ দিলে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে সূত্র হচ্ছে আবার s = u + v/2 × t। এখানে আবার বেগের মানের কোনো চেঞ্জ হয় না, তাহলে v = 5ই থাকবে, আর সময় এখানে 20 থেকে 15 সেকেন্ড, তার মানে কত সেকেন্ড? 5 সেকেন্ড। তার সূত্র হচ্ছে কি? s = vt। তো এখানে আমি ধরলাম প্রথমটা হচ্ছে 1, দ্বিতীয়টা হচ্ছে 2, তৃতীয়টা হচ্ছে 3, পরটা হচ্ছে কি 4। তাহলে s = কত আসবে? s1 + s2 + s3 + s4। এরপরে আসি আমরা পরের অঙ্কে। এখানে বিভিন্ন অংশ দেওয়া আছে, তোমাকে বলতে হবে কোন অংশে কি ঘটছে। ভালো করে খেয়াল করবো। আগে প্রথমে কি বনাম কি গ্রাফ? v বনাম t এর গ্রাফ উপরের দিকে উঠছে, তাহলে এটা হবে সমত্বরণ। বেগের মানের কোনো চেঞ্জ হয় না সময়ের সাথে সাথে, তাহলে সমবেগ। আবার উপরের দিকে উঠলো, সুষম ত্বরণ বা সমত্বরণ। নিচের দিকে নামছে, সমমন্দন। সমবেগ, অসমত্বরণ। তাহলে এবার অ্যান্সারগুলো মিলাই। ওয়ে হচ্ছে সমত্বরণ, ওবি হচ্ছে ত্বরণ,
শূন্য মানে সমবেগ, বিসি অংশে সমত্বরণ, সিডি অংশে সমমন্দন, ডি অংশে ত্বরণ শূন্য মানে বেগের মানে কোনো পরিবর্তন হয়নি সমবেগ, ইএফ অংশ হচ্ছে অসমত্বরণ। এরই সাথে তোমাদের গ্রাফ রিলেটেড আলোচনা শেষ হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে সৃজনশীল করব, কিছু কক্ষ পড়ব, সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব এবং বোর্ডেরও কিছু সৃজনশীল সলভ করব। পাশেই থাকো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।